ছয় সাত মাস হয়ে গেছে, এই কারণে উনি জায়গা দিব না, এখন জায়গার দাম আরো বেড়ে গেছে। তো এই যখন কথা, তো ওই জায়গায় অনেকেই ছিল। আমার আমার নানির বড় না আর কি, ওনাদের ভাই ছিল, সবার বড় যিনি ভাই ছিল আর কি, আমার খালার মামা। তো আমার আয়েশা আন্টির যে হাজবেন্ড ছিল, যিনি আমার মার পরে, তারপর আমার রাজি আন্টির হাজবেন্ড ছিল, আমার রাজি আন্টি ছিল, আর পাড়া আর কি ওই জায়গার স্থানীয় কিছু লোক ছিল, পাড়া প্রতিবেশী, ঠিক আছে, নাম মতি, উনি ছিল। তো ওনারা অনেকভাবে ওনারা বুঝালো যে দেখ, তোর বোনের কিছু নাই, এখন তারা চাইলে দিতে পারস, আবার যদি না চাস যে দেওয়া যাবো না, তবু টাকা কম হয়ে যায়, লাভ কম হয়ে যায়, তাহলে তারা নাও দিতে পারিস। তো এমন এক পর্যায়ে যখন কথাবার্তা চলতেছে, এমন কোনো কথা কইতেছে, তো হঠাৎ করে মা আইছে। এখন আমার মা আইছে, আর পরে ওনার বোনের সাথে কথা বলবো, মা আবার গেছি, ঠিক আছে, উনি হুটহাট রাইগা যায়। তো বাপ মার লগে রাগে না কোনো সময়, রাগে আমার লগে, ওনার বোনের সাথে দুটো দেখতেই পারে না, ঠিক আছে। তো এখন মা উল্টা পাল্টা কথা বলা শুরু করছে যে 5 বছর আগে কিছু টাকা দিলে দিয়ে দিবে, আর টাকা হাদি, তুই টাকা নেস না, আর তুই এখন আবার অন্যরকম কথা কইতেছস। তো আমরা যখন 2.5 লাখ টাকা আমার নানার কাছে দেওয়া, তো আমার নানার কাছে ছিল 2.5 লাখ টাকা, বলতেছে যদি আজকে রাজি হয় তাহলে 5 লাখ টাকা করে দিয়ে দিব, আর কমো যে বাকি যে 3 লাখ টাকা এটা আমরা কয়েকদিন পরে দিব, কারণ যে লোকের কাছে জায়গা বিক্রি করছে ওই লোক এখনো জায়গা দেয় টাকা পরিশোধ করতে পারেনি, আর 6 লাখ টাকার মতো উনি পায়, যার কাছে জায়গা বেচছে, বাড়ির জায়গা। তো এখন বাড়ির যে কাছে বাড়ি বেচছে ও টাকা দিতেছে না, ঘুরাইতেছে। আবার আমার খালা আইসে, উনি 1 লাখ 8 লাখ টাকা চায়। আচ্ছা, আপনার যদি একটা জিনিস দেওয়ার নিয়ত থাকে, যখন কিছু নাই ওর দিয়ে রাখবো, আমরা তো আর আপনার আত্মীয় ছিলাম না, আপনার সন্তান বলেন, আপনি বাবা বলেন, যাই বলেন, আপনি তো কিছু লাগিয়ে আপনার না। তো আপনি যদি দেওয়ার নিয়ত থাকে, আপনার 5 লাখ টাকা নিতেন, নিয়ে তারপর যেসব সময় দিস, সমস্যা নেই আমরা। আর ওনারা এরকম না, ওনাদের টাকাটা এখনই লাগতেছে, ওনার হাজবেন্ডে বাইরে পাঠাইবো, কোন জায়গায় পাসপোর্ট জমা দিচ্ছে, ওই জায়গা কাগজপত্র বেরোইলে তখন টাকা লাগবো আর কি। তো ওনাকে না 8 লাখ টাকা দিলে আমি 1 লাখে ব্যাংকে ফালায় রাখবো, আমি তখন এটা করবো, আমি 8 লাখ টাকা নিচে নিব না। আর এটা যদি তাও 4 মাস আগে দিতেন, 4 মাসে দিতেন, তাহলে আমি মানতাম, এখন 12 লাখ টাকা নিচে জায়গা দিব। তো ওনার বক্তব্য শুনলাম, আমি তো যাক, তাহলে আর তো মনে কর যে আর কি কর, ওনার কিনা নিচে দিব না, আর আমার আর কিছু করার নাই। তো এক পর্যায়ে মার খুব যে ইমোশন ধরে রাখতে পারতেছে না, কাঁদতেছে যে কি কইলো, জায়গা দিব না, না না আমরা কি, আমরা যেমন আইসি অমনি থাকবো, আমি কিছু নাই, না থাকলে নাই, সমস্যা নেই। তো মানুষ তো চিনা গেল, আমার অনেক টাকা লাভ উঠাইছি, লাভ দিলাম। তো এর ভিতরে আবার ঘটনা হয়েছে কি, আমার মামা যখন হয়েছে বাইরে ছিল, বললো 3টা ভিসা ছিল, তো খালার কাছ থেকে 10,000 টাকা হালত নিয়েছিলাম, নিয়ে পাসপোর্ট করছিলাম। তারপর এই করোনা যখন ফার্স্ট লকডাউন পরে, তখন 3,000 টাকা উনি আমার দিচ্ছিল, আমি ওনার কাছ থেকে চাই নিয়েছিলাম যে আপনার তো সমস্যা হইতেছে না, আমার যদি 3,000 টাকা দেন আমি একটা ব্যবসা করতাম, ঠিক আছে। তো এটা করে নিছি। এখন যে ব্যবসাটা করতে চাইছিলাম, হকারি ব্যবসা, তো তখন মনে করছিলাম পারবো, তখন জিনিসগুলা কিনলাম, তো এখন না, আপনার হাতে নিছি যে কিছু করবো, কিন্তু খুব লজ্জা লাগে যে পারলাম না, পরে আমাকে তো পারলাম না, করছে। এখন কি করবো, পরে ওই জিনিসগুলা আস্তে আস্তে এমনি প্যাকেরি দামি দিয়ে চালাইছি, পরে টাকাগুলা আর কি আমার সংসারের কাছে খাইছি বলতে কি, তখন তো কাজ কাম ছিল না, টাকা ভাঙে নষ্ট হয়ে গেছে বা খাওয়ার ভিতরে চলে গেছে। তো এই হলো আপনার 10,000 আর 3,000, 13,000। আর হইতেছে আমার ছোট ভাইয়ের যেসব পানের দোকান নিতেছিল, তখন আর 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তো আমার এই খালার থেকে নেওয়া হয়েছে 5,000 টাকা, আর আমার সবজি খালার থেকে নেওয়া হয়েছিল 10,000 টাকা, আর বাকিটা আমি দিছিলাম, কিস্তি উঠাই দিছিলাম। দোকান এখনো আছে, মাশাআল্লাহ, আল্লাহ দিলে চলতেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে টাকাগুলা নিছি, এখন আমাদের যে জায়গা নেওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, এখন আমরা যদি টাকাটা ফুললি ফিল আপ করে ফেলি, ঠিক আছে, এটাও না
সমস্যা হয়ে যাবে, তাহলে তো জায়গা নিয়ে দেবো। তো এই টাকাগুলোর লেগে উনি অজস্র চাপ দিতে থাকলাম করে যে টাকা আমার এখনই লাগবো, আমি ডাব খাইতে পারতাছি না, আমার বাচ্চা বা ওষুধ খাইতে পারতাছি না, আমি এটা আমি ওইটা। তো আমরা বুঝতে পারি ব্যাপারটা, ঠিক আছে, এটা আমরা করে দিতে হয়। তারপরে আমার কাছে টাকা ছিল, ঠিক আছে, আমি টাকা দিয়ে দিছি 3,000 আর 5,000, পুরো টাকা দিয়ে দিছি। আর 10,000 টাকা এখনো পাইবো, ঠিক আছে। এখন আমরা তো জমির উপরে আছি, ওনার জমির উপরে। তো উনি এটা বুঝতেছে। আবার আরেকটা ব্যাপার কি, তো উনি যে জায়গাটা কিনা নিছে, ঠিক আছে, উনি মানুষে বলে যে আমরা যে জায়গাতে থাকি ওরা কি আমার ঘর ভাড়া দেয়। তো আচ্ছা, এটা যখন আরেকজনের মুখ থেকে যখন শুনি ওরা কি আমার ঘর ভাড়া দেয়, আর 3 বছর ধরে যদি আমার ঘর ভাড়া যদি দিত 1,000 টাকা করে যদি দিত, আমি কতগুলা টাকা আমার হইতো। এটা যদি খালা লাগে, তাহলে দেখতে পেলাম আমি রাস্তায় কেউ ডাইকে খালা একটা বানাইনি, এটাই আমার অনেক ভালো, তাই না? যে 3 বছরে কত টাকা ঘর ভাড়া পেতো, তোমার চোখে কি লজ্জা শরম বলতে কিছু নাই? আল্লাহ দেয় নাকি? হায়া বেহায়া একদম না খায় বেহামি করলে কি হয়? তুমি জায়গা নিছো 5 লাখ টাকা, এই জায়গা, ঠিক আছে, তখন যদি অন্য কারোর কাছে বেচতো 7 লাখ টাকা বেচতে পারে, তাই না? তো 7 লাখ টাকা তুমি যদি 2 লাখ টাকা কমে নিলা বা 1.5 লাখ টাকা কমে নিলা, তোমার চোখে কি এটা শরম দিল না আল্লাহ যে না ওরা থাকবো দেখেই তো আমার বাপে আর কি, ওনার বাপে আমার নানায় টাকা কম নিছে। তো তুমি এই জায়গায় ঘর ভাড়া দাবি করো কিভাবে? তুমি কিভাবে দাবি করতে পারো? আমি জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এখন কিছু প্রকৃত স্বভাবের কিছু মানুষ আছে, বেহায়া করা চলে না, বা উনি দেখতেছে এটা উনি দেহা জিনিস লাভ হইতেছে না, উনি দাবি করতেছে। তো তাহলে তো আমি যেটা বুঝি, ঠিক আছে, আমার সাথে তো আপনার যাইতেছে না, না মিল হইতেছে না। তো এক পর্যায়ে এখন এইসব যখন কথা যে ভাড়া, তারপর আমার ওনার যে বোন জামাই, আমার সরি আমার আয়সান্টি যে জামাই, উনি 3 বছর ধরে রইছেন, ঠিক আছে, রাজিরে কয় টাকা ঘর ভাড়া দিছেন, ঘর ভাড়া দিলে তো সেটির কতগুলো টাকা জমতো, তো সেটির কতগুলো টাকা জমতো, এটা হইতেছে ওনার কথা। তো আমার মাই বললো কি, আচ্ছা ঘর ভাড়া তো ঠিক আছে, তাই যে সময় হয়েছিল আরো যে কতগুলো হয়েছিল, আমি তো সবার বড়, সবার খেতা, গুড়ের খেতা, মুখের খেতা আমি নিয়ে বিলে মাথায় করে নিয়ে দুইছি। তোরা কি আমার টাকা দিছিলি নাকি তোরা কি দিছিলি আমার, আর এই প্রতিদানই তো এখন দিলি যেটা পাইলাম। তো এই কথা করে তার ঠিক থাকতে পারে না, আমারও খুব সমস্যা হয়েছিল, মারও হয়েছিল, তো সবারই হইতেছিল। আর যারা পাড়া প্রতিবেশী যারা জমা হয়ে গেছে তারাও দেখতেছিল ওনাদের ভাই বোনের ঘটনা, বোনের ঘটনা। তারপর দেখেন আরেকটা জিনিস ভাবেন, তো আমার নানা যখন বলছিল 4 লাখ টাকা দেওয়ার কথা, তো আমার যে বড় মামা উনি কিন্তু বিদেশ থেকে আইসা পড়ছে, আইসা পড়ার পরে ওনার আরেক বোন আছে, ঠিক আছে, স্টুডেন্ট, উনি মানুষ খুবই ভালো, ওনার কাছে কেউ চাইলে উনি না করে না, থাকলে দিয়ে দেন। তো ওনার কাছে ফোন দেওয়া বলছে, তুই আব্বারে কইস আমার এই যে তানাসা আব্বারে, আমার মার নাম তাহেরুন্নেসা, তো যে আমার বড় আব্বারে বড় আব্বারে আমজন জায়গাটা না লয়ে দেয়, আমার এই টাকাগুলো থেকে আমি ব্যবসা করে আপনার জায়গা কিনে দেবো। উনি ঠিক থাকতে পারে না, উনি আইসে বিদেশ থেকে, উনি ওনারই বউ গেছে গা, উনি নাকি আমরা আবার জায়গা কিনে দেবো, টাকাটা কিন্তু আমরা না করে, এটা উনি বুদ্ধি করছে আর কি, হোটেল লবি করবো সেই করবো। আর ওনারে আমগো এলাকার মানুষে ডাকে মগা, ঠিক আছে, জাতি মগা একটা আছে না, জাতি মগা করে। আইতেছি এই ব্যাপারে আইতেছি পরে করবো আর কি। আমার মার উপরে, ঠিক আছে, সবার নির্যাতন আছে, কিন্তু এটা আমার মা বুঝে না, ঠিক আছে। উনি ওনার আপন মা বাবা ভাই বোন। আর এর ভিতরে একটা ঘটনা কি, আমরা যখন মিরপুর থাকতাম, আমি খুবই ছোট, 6-7 ধরেন না 8-9 বছর এরকম হইব। তা আমার মা সে 2-3 মাস পরেই আর কি নানি বাসা আইতো, বেড়াইতে আইতো, আমার স্কুল বন্ধ করলে আইতো, এমনি হয়তো অন্য হয়তো। আসার সময় এক বইরা বাজার করে নিয়ে যেত। তখন তো এই সাইডের এই এলাকার অবস্থা এরকম ছিল না, ঠিক আছে, এত উন্নত ছিল না তখন। যদি আপনি 12 না, যদি 10, 8, 9 দিকে যান, তখন অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের যেরকমই ছিল, ঢাকা থেকে অন্য গ্রামে যদি যান, তো সচরাচর এত কাজ কাম ছিল না, তাই না? তো এই জায়গার কাজ কাম ভালো ছিল। তো 2 ব্যাগ বাজার করা, যেমন আমাদের এলাকায় মিরপুর, ঠিক আছে, মুসলিম সুইট আছে, আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্টস আছে, ঠিক আছে, ওই জায়গাতে মা বাজার করে নিয়ে তো নানার লেগে নানাই দেখাবো।
তো একটা জিনিস, আমার এই যে রাজি যে বোন, ঠিক আছে, তো আমার হাতে দুইটা ভারী ব্যাগ দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি দুই সাইডে ধরে রাখতে রাখতে, তো তখন তো শুকনা ছিলাম, এখন একটু স্বাস্থ্য ব্যস্ত হয়েছে মাসাল্লাহ। তো তখন যে খুব চিকন ছিলাম, যে প্যান্টটা পরে ছিলাম না, তো দেখা যেতেছে দুই হাতে জিনিস তুললে আমি প্যান ব্যালেন্স করতে পারতেছিলাম না। এটা লজ্জার কথা না, তারপর এটা আবেগ থেকে বলতেছি যে আমি ব্যালেন্স করতে পারতেছিলাম, কেমন আমার তুমি একটা বিল কিনা দাও, ঠিক আছে। তা মায়া করলো কি, যে তোর বিল কিনা দেবো মানে আমার ছোট বোন রে রাজি, ঠিক আছে, ছোট বোনের কিছু একটা নেকলেস লয়ে যেত। আমি তো তাহলে তো আমি আমার ব্যালেন্স রাখতে পারি, এই যে আর কি, আমি খুব রাগ করতেছি। তখন করলো কি, মনে করেন যে ওই আপনার শালি মার্কেটের সামনে তখন ওই জায়গায় একটা বিলের দোকান ছিল, স্পষ্ট মনে আছে লেগুনা স্ট্যান্ড। আমার এমনি একটা থাবড় মারছে নাকের মুখে, ঠিক আছে, এমনি একটা থাবড় মারছে। তো দেখেন এটা হইতেছে কত ব্যথা, যেরকমই পাইছি কষ্ট অনেক বেশি পাইছি। এই জিনিসটা আমার মরার আগ পর্যন্ত মনে থাকবে। এটা হলো তার ওই বোন, ঠিক আছে, বোনের জন্য আমার মাইরা লাগবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বোন যেটা চাইছে বোন ওটা দিতে হইব। তো আমার বিল না কিনা দিয়া, তো আমার দেখা যায় প্যানও ব্যালেন্স করতে হইতেছে, এক হাতে কোমরে ভাবে ধরে রাখছি, আর এক হাতে বাজার বাজার নিয়ে যাইতেছে, ওইগুলা ব্যালেন্স করে চলতে হইতেছে। তো কিনলো বোনের লেগে নেকলেস সেট কিনলো পাথরের, দুনিয়াতে এলো। আর ওই বোনই এখন আমার মারে কয় তুই কিনছস খা, তুই দিছস খা, তোর ফোলাফাঙ্গার কথা চিন্তা না কইরা। তো যাই হোক, এগুলো মানুষের বিবেক এরকম, তাই যাই বলি যে আমাদের অবস্থায় যদি কোনো মানুষ যদি থাকেন যারা ভিডিওটা প্লে করবেন, ঠিক আছে, যারা দেখবেন, আমাদের অবস্থায় যদি কোনো রকম থাকে, সচেতন ভাবে চলাচল করেন, যদি জায়গা না লেখা দেয়, ঠিক আছে, চেষ্টা করেন। আর যদি না দিতে চায় তাহলে তার কিছু করার নেই, কিন্তু একটা মেসেজ দিলাম আপনাদেরকে, ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছেন, একটা মেসেজ দিলাম যে আপনারা ঠিক মতোই কদম পাও ফেলেন, ঠিক আছে, পিছলা খায় না, পিছলা খাইলে কোমর মোমর সবই ভাঙবে। তো ইতিমধ্যে এখন জায়গাতেও দিলই না, তারপরে এখন আর অনেক কিছু মনে হইতেছে, আর অনেক কিছু করতে গেলে ভিডিও আরো বড় হয়ে যায়, অন্য সময় বলবো, আমি সামনের দিকে আগে। তো এখন হইতেছে কি, যে জায়গা দিল না, তো আমার নানা ফুট করে উঠতে হলো কি, যে আমি বুঝ করছি যদি ওই জায়গা না দেয়, ঠিক আছে, টাকা মতলব যদি না দেয়, আমগো বাড়ির থেকে জায়গা দিয়ে দিই। তো যেসব 60টি সীমা ছিল আমগো বাড়ি বেচা ফেলাইছে, যেসব 60টি সীমা ছিল আবার 3 বেচা ফেলাইছে, রাস্তা মাস্তা ছাইরা 3 টিকবো, এই যা থাম করে দিব আমরা 2 পোলা। আর ওই 2 পোলার লাগে তো সব বেচেই লাইছে, ঠিক আছে, একটা জুয়া ঘর আছে, জুয়া ঘর জন্ম দিছে, ঠিক আছে, বাচ্চা থেকে মরা পর্যন্ত জুয়া খেলবো, ঠিক আছে। তো ওনার পোলা বাইক থাকবো, ঠিক আছে, আমার মা তো, আর আমগো সংসারে যে অশান্তিটা লাগতো কিনিয়া, তো কিনে না লাগতো, আমি বলি আমরা দিন এনে দিন খাই। একটা যদি ডাইল রান্ধে আমার মায়, ঠিক আছে, যদি ডাইলের থেকে গেরা না হয় না, এই গেরা নালা ডাইল নিয়ে বাপেরে যতক্ষণে না খাইবো ততক্ষণে তার মন ভালো লাগতো, ঠিক আছে। তরকারি কন, যদি একটা হজর পাতাও গরো খায়, ধনিয়া পাতা, নুনেরটা বাদ দিলাম, নুন থাকে, যদি ধনিয়া পাতাও যদি কয় যে 2 আড়ি নিয়ে গেছে ভুলে বাজাতে কিনা, 1 আড়ি নিয়ে মারে দিয়ে এই লাগো পণ্য। আর হ্যাঁ মনে খুব খুশি যে মাইয়া আমার করে, আরে তোমার মাইয়া যে করে কাকুটি এনে দেয়, আমার ঘরের টাকা দিয়ে তো কিনা না। তো যাই হোক, দুঃখে করি, এগুলো তো খোড়া দেওয়ার কিছু না, কিন্তু যে মানুষটা, ঠিক আছে, যে একটা পারফেক্ট কিছু রান্না করলে বা একটু মজা লাগলে বাপরে মারে থিয়া খায় না, ওই মানুষটারে তারা এইভাবে ঠকাইছে। আর ঠকানো কিন্তু এখনো শেষ হয়নি, আরো অনেক ভাবে ঠকাইছে। যেমন ধরেন এই এখন যেরকম চলতেছে আমাদের সংসার,